দেখো 9 নম্বর শিডিউলে কি বলা হয়েছে এখানে ভূমি সংস্কার, ভূমি সংস্কার ও জমিদারি প্রথার বিলোপ। তাহলে দেখো 9 নম্বর শিডিউলের বিষয়বস্তু কি, এখানে হচ্ছে ভূমি সংস্কার ও জমিদারি প্রথার বিলোপ। অর্থাৎ 9 নম্বর শিডিউলে কি রয়েছে, দেখো যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন কি হয়, তখন দেখা যায়, অর্থাৎ তোমরা সবাই জানো ভারতবর্ষে সেই প্রাচীন যুগ থেকে জমিদারি প্রথা চলেই এসেছে। সেই জমিদারি প্রথা মানে এক একজনের কাছে 100 200 300 বিঘা এরকম করে জমি রয়েছে, তো তাদেরকে জমিদার বলা হয়। এবার যদি এরকম হয়, স্বাধীন ভারতবর্ষে যদি একটা মানুষের কাছে এতগুলো জমি থাকে, তাহলে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ সাপোজ মনে করো একটা মানুষের কাছে 100 বিঘা জমি আছে, এবার কেন্দ্রীয় সরকার চাচ্ছে কি সেই জায়গাটাতে কোনো একটা ফ্যাক্টরি তৈরি করবে বা কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। এবার সেই লোকটাকে বলা হলো, কিন্তু লোকটা রাজি হলো না। তাহলে কি হবে, তাহলে ভারতবর্ষটাকে উন্নত করতে গেলে অনেক কিছু তৈরি করার দরকার রয়েছে, আর সেই যে জায়গাগুলোতে তৈরি করবে সেই জায়গাগুলো কি জমিদারের। তার জন্য কি করা হয়, তার জন্য প্রথম যে বিষয়টার উপর ফোকাস করা হয়, তো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেই যে বিষয়ের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয় সেটা হচ্ছে জমিদারি প্রথাটাকে বিলোপ করা হয়, হচ্ছে ভূমি সংস্কার, অর্থাৎ জমি, জমি সংক্রান্ত বিষয়। অর্থাৎ 9 নম্বর শিডিউলে মনে রাখবে জমি সংক্রান্ত বিষয়। এখানে কি করা হয়, এখানে হচ্ছে জমিদারি প্রথাটাকে সব থেকে প্রথমে, সবার প্রথমে জমিদারি প্রথাটাকেই বিলোপ করে দেওয়া হয়। দেখো এটা হচ্ছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 9 নম্বর শিডিউলকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। দেখো এটাই হচ্ছে প্রথম সংবিধান সংশোধনী আইন, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এ মানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ প্রথম সংবিধান সংশোধনী আইন, প্রথম সংবিধান, প্রথম সংবিধান সংশোধনী আইন। দেখো 1950 সালে ভারতীয় সংবিধানটাকে লাগু করা হলো, আর 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো। আর সংবিধানটা 1950 সালে লাগু হওয়ার পরের বছরেই 1951 সালে, দেখো 1951 সালে কি করা হচ্ছে, 1951 সালেই সংবিধানটাকে সংশোধন করা হচ্ছে। তাহলে প্রথম সংবিধান কবে সংশোধিত হয়েছিল, 1951 সালে, অর্থাৎ সংবিধান লাগু হওয়ার 1 বছর পরেই কিন্তু ভারতীয় সংবিধানটাকে সংশোধন করা হয়েছিল। এবং সেটা হচ্ছে প্রথম সংবিধান সংশোধনী আইন ছিল। আর তোমরা সবাই জানো এই সময় প্রধানমন্ত্রী কে ছিল, পণ্ডিত জওহরলাল নেহরু। তাহলে পণ্ডিত জওহরলাল নেহরু ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে এটাই ছিল কি প্রথম সংবিধান সংশোধনী আইন, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা গেল কি 9th শিডিউল। এবার হচ্ছে 10th শিডিউল। দেখো এবার হচ্ছে 10 নম্বর শিডিউল। 10 নম্বর শিডিউলে কি রয়েছে, দেখো 10 নম্বর শিডিউল হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন। 10, 10 থেকে মনে রাখবে দতে হচ্ছে 10, দতে হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন। দেখো এটা হচ্ছে কবে যুক্ত করা হয়েছিল, 1985 সালে 52তম সংবিধান সংশোধনী আইনের মধ্য দিয়ে, সংবিধান সংশোধনী আইনের মধ্য দিয়ে। তাহলে দেখো 1985 সালে 52তম সংবিধান সংশোধনী আইনের মধ্য দিয়ে কি করা হয়, এই 10 নম্বর শিডিউলটাকে ভারতীয় সংবিধানে যুক্ত করা। এবার এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, দেখো তাহলে এটা হচ্ছে কি বিষয়বস্তু, এটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। তাহলে এটা হচ্ছে এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, রাজীব গান্ধী। দেখো রাজীব গান্ধী ছিলেন এই সময় ভারতের প্রধানমন্ত্রী যখন এই দলত্যাগ বিরোধী আইনটাকে নিয়ে আসা হয়, অর্থাৎ ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। দেখো আসলে দলত্যাগ বিরোধী আইনটা কি, এবার দলত্যাগ বিরোধী আইনটা কেন করা হয়, আসলে দেখো সাপোজ মনে করো ইলেকশন চলছে, এবার ইলেকশনে কি তিনজন পার্টি
মানে তিনটি পার্টি দাঁড়িয়েছে, এ বি আর হচ্ছে সি। এবার মনে করো ভোটে এ পেয়েছে হচ্ছে 100টা, আর হচ্ছে বি পেয়েছে হচ্ছে 65টা, আর সি পেয়েছে সাপোজ হচ্ছে কটা, 60টা। এবার এ পেয়েছে 100টা সিট, বি পেয়েছে 65টা সিট, এবার সি পেয়েছে 60টা সিট। কিন্তু ভোটে জিততে গেলে কটা সিটের দরকার, 120টা সিটের দরকার। এবার কি করা হবে, দেখো তাহলে কেউই তো ভোটে জেতেনি, এও জেতেনি, বিও জেতেনি, সিও জেতেনি। এবার কি করা হবে, দেখো আগে এরকম সিস্টেম ছিল। এবার এ যদি চায় তাহলে কি করবে, বি এর কাছ থেকে 20টা সিট কিনে নেবে। এবার বি এর কাছ থেকে যখন 20টা সিট কিনে নিল, তাহলে তখন তার হয়ে গেল কটা, তাহলে 120টা। তাহলে দেখো 120টা সিট যখন তার হয়ে গেল, তখন সে কি হলো, তখন সে এলিজিবল হয়ে গেল। তাহলে হচ্ছে কি, তখন সে অর্থাৎ দেখো তাহলে এরকম করে কি সে সরকার গঠনে এলিজিবল হয়ে গেল। তাহলে হচ্ছে এখানে কি করা হবে, দেখো তাহলে হচ্ছে কি, তাহলে এই যে ব্যাপারটা ছিল, অর্থাৎ আগে কি হতো, আগে হচ্ছে মানে কিনে নেওয়া হতো, মানে এটা এরকম সিস্টেম ছিল, যদি হচ্ছে কি অর্থাৎ টাকা দিয়েও বিধায়ক বা সাংসদকে কিনে নেওয়া হতো। তো এবার টাকা দিয়ে যদি বিধায়ক বা সাংসদকে কিনে নেওয়া হয় এরকম করে, তাহলে হচ্ছে কি, তাহলে তো কি ব্যাপারটা কিরকম হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে কি, এর জন্য হচ্ছে এই যে ব্যাপারটা, অর্থাৎ এই যে তখন কি করা হলো, এই ব্যাপারটাকে বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইন, অর্থাৎ দল ত্যাগ করা যাবে না। দেখো এটা হচ্ছে ভোটের আগে, ভোটে দাঁড়ানোর আগে হচ্ছে কি সে যে কোনো পার্টিতে গিয়ে দাঁড়াতে পারে বা যে কোনো পার্টির পক্ষে যুক্ত হতে পারে, কিন্তু ভোটে জেতার পর সে অন্য কোনো পার্টিতে গিয়ে যোগদান করতে পারবে না। পরবর্তীতে যোগদান করতে পারবে যতদিনে সরকার গঠিত হচ্ছে, কিন্তু পরবর্তীতে যোগদান করতে পারে, কিন্তু হচ্ছে কি সেই সেই মুহূর্তে অর্থাৎ সেই দল ছেড়ে অন্য কোনো দলে যেতে পারবে না। তো এটাই করা হয়েছিল কি, দল ত্যাগ বিরোধী আইন, অর্থাৎ ভোটে জেতা কোনো এমপি বা এমএলএ কি করতে পারবে না, অন্য কোনো দলে গিয়ে যোগদান করতে পারবে না ততদিন না পর্যন্ত যতদিন সরকার গঠিত হচ্ছে। পরে সে যেতে পারে, সেটা তার ব্যাপার। তো এটাই করানো হয়েছিল দলত্যাগ বিরোধী আইন। এবার হচ্ছে 10 নম্বর শিডিউল, দেখো 10 নম্বর শিডিউলে কি রয়েছে। দেখো এটা হলো 10 নম্বর শিডিউল। এবার হচ্ছে কি 11 নম্বর শিডিউল, দেখো এবার হচ্ছে কি 11 নম্বর শিডিউলে কি রয়েছে, 11th শিডিউল। দেখো 11 নম্বর শিডিউলে তোমরা সবাই জানো যে এই যে বর্তমানে যে পঞ্চায়েত ব্যবস্থাটা, এই পঞ্চায়েতি সিস্টেম, এই পঞ্চায়েতি শাসন ব্যবস্থা কিন্তু আগে ছিল না। অর্থাৎ যেদিন সংবিধানটা লাগু হয়েছিল সেদিন কিন্তু ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি শাসন ব্যবস্থাটাকে যুক্ত করা হয়নি। দেখো মহাত্মা গান্ধী শুরু থেকে চেয়েছিলেন কি, যে পঞ্চায়েতি শাসন ব্যবস্থাটাকে লাগু করা হবে। অর্থাৎ তিনি বলেছিলেন যদি হচ্ছে কি, যদি ভারতের সব থেকে যে নিম্নতম জায়গাগুলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অর্থাৎ গ্রাম, সেই গ্রাম যদি উন্নত না হয় তাহলে শহর যত বড়ই উন্নত হোক না কেন, কারণ হচ্ছে দেখো যে গাছের শিকড়টা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি গাছের উপরটা কি হয়ে যাবে, আগাটাও শক্তিশালী হবে। তো তার জন্য তিনি চেয়েছিলেন কি পঞ্চায়েতি শাসন ব্যবস্থাটা লাগু করা হোক, কারণ গ্রাম যদি উন্নত হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি শহর উন্নত হয়ে যাবে। আর শহর যতই উন্নত হোক, যদি গ্রাম উন্নত না হয় তাহলে কিন্তু সেই দেশটা অত সহজে সামনে এগিয়ে যেতে পারবে না। কিন্তু মহাত্মা গান্ধী যখন মারা গিয়েছিলেন, তিনি যদি মারা না যেতেন হয়তো পঞ্চায়েতি শাসন ব্যবস্থাটা, অর্থাৎ যেদিন সংবিধান লাগু হয়েছিল সেদিনেই হয়তো সেটাও লাগু হয়ে যেত। কিন্তু হচ্ছে কি দেখো, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে এবং সংবিধান তৈরি হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, অর্থাৎ যেদিন সংবিধানটাকে লাগু করা হয়েছিল সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। কিন্তু এই যে ভারতীয়, এখানে হচ্ছে পঞ্চায়েতি শাসন ব্যবস্থা। দেখো এখানে পঞ্চায়েতি শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে, অর্থাৎ পঞ্চায়েত কিরকম করে শাসন করবে সেগুলো বলা হয়েছে। এবার দেখো তাহলে হচ্ছে কি, এই যে পঞ্চায়েতি শাসন ব্যবস্থা এটা হচ্ছে, দেখো 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মধ্য দিয়ে সেটাকে কি করা হয়, সেটাকে হচ্ছে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।
দেখো কতদিন পরে হচ্ছে পঞ্চায়েতি শাসন ব্যবস্থাটাকে অন্তর্ভুক্ত করা হলো, আর এর জন্য হচ্ছে কি এখনো গ্রামগুলো এত পিছিয়ে রয়েছে। যদি সেই ভারতীয় সংবিধান যেদিন চালু হয়েছিল সেদিন থেকে পঞ্চায়েতি শাসন ব্যবস্থাটা থাকতো, তাহলে কিন্তু গ্রামগুলো বর্তমানের থেকে আরো অনেক উন্নত হয়ে যেত। তো দেখো প্রায় 50 বছর পর, স্বাধীনতার প্রায় 50 বছর পর কি করা হয়, এই পঞ্চায়েতি শাসন ব্যবস্থাটাকে লাগু করা হয়। তো যার জন্য গ্রামগুলো এখনো পিছিয়ে রয়েছে। এরপর দেখো, এরপর হচ্ছে 12th শিডিউল। এবার হচ্ছে 12 নম্বর শিডিউল। 12 নম্বর শিডিউলে কি রয়েছে দেখো, এই যে গ্রামেই গ্রামকে শাসন করার জন্য বা গ্রামকে দেখাশোনা করার জন্য যেরকম হচ্ছে পঞ্চায়েত রয়েছে, ঠিক একই রকম ভাবেই দেখো, একই রকম ভাবে হচ্ছে শহর যে রয়েছে, সেই শহরের কে পরিচালনা করার জন্য কি রয়েছে, পৌরসভা। গ্রামে যেরকম হচ্ছে পঞ্চায়েত রয়েছে, ঠিক একই রকম ভাবে শহরে কি রয়েছে, দেখো পৌরসভা। তাহলে গ্রামে হচ্ছে কি পঞ্চায়েতি শাসন ব্যবস্থা যেরকম, ঠিক একই রকম ভাবে তার উল্টোটা হচ্ছে কি শহর, সেই শহরে কি রয়েছে, পৌরসভা রয়েছে। দেখো এই যে পৌরসভা, শহরে মিউনিসিপ্যালিটি যেটাকে বলা হয়, তো এই যে পৌরসভাটা কি করা হয়েছিল, দেখো পৌরসভাও কিন্তু, অর্থাৎ এই দুটো বিষয় পঞ্চায়েত আর হচ্ছে পৌরসভা, এরা কিন্তু যেদিন সংবিধান লাগু করা হয়েছিল সেদিন থেকে কিন্তু ভারতীয় সংবিধানে ছিল না। তো তারা হচ্ছে কি, তারা হচ্ছে অনেক পরে ভারতীয় সংবিধানে, অর্থাৎ দেখো প্রায় 50 বছর পর সেগুলোকে কি করা হয়েছিল, সেগুলোকে হচ্ছে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। এবার হচ্ছে পৌরসভা যে শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে কবেই ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো, দেখো 1992 সালে, অর্থাৎ সাল কিন্তু একই, এটা 1992, এখানে 1992, কিন্তু এটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনী আইন, এটা হচ্ছে 74তম সংবিধান সংশোধনী আইন, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে 74তম সংবিধান সংশোধনী আইনের মধ্য দিয়ে কি করা হয়, পৌরসভা যে শাসন ব্যবস্থা সেটাকে কি করা হয়, সেটাকে হচ্ছে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। এবার দেখো এই যে পঞ্চায়েতি শাসন ব্যবস্থা, এখানে পঞ্চায়েতি শাসন ব্যবস্থার অর্থাৎ পঞ্চায়েত সম্পর্কে 28টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। দেখো এখানে হচ্ছে পঞ্চায়েতি শাসন ব্যবস্থা সম্পর্কে 28টি বিষয়ের উল্লেখ রয়েছে, অর্থাৎ পঞ্চায়েতের যে শাসন ব্যবস্থা, অর্থাৎ সেই শাসন ব্যবস্থা সম্পর্কে 28টি বিষয়ের উল্লেখ রয়েছে। এবার হচ্ছে পৌরসভা, দেখো পৌরসভায় কি রয়েছে, এখানে হচ্ছে 18টি। দেখো যে পৌরসভা যে রয়েছে, এখানে হচ্ছে কি 18টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। এবার পঞ্চায়েতি যে শাসন ব্যবস্থা রয়েছে সেখানে 28টি বিষয়ের উল্লেখ রয়েছে, আর হচ্ছে পৌরসভা যে রয়েছে সেখানে হচ্ছে কি 18টি বিষয়ের উল্লেখ রয়েছে। অর্থাৎ পঞ্চায়েত সম্পর্কে 28টি বিষয় আর পৌরসভা সম্পর্কে হচ্ছে কি 18টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। তো দেখো আগে আগে যে শাসন ব্যবস্থাগুলো হচ্ছে, একদিকে হচ্ছে কেন্দ্রীয় সরকার ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল, অপরদিকে হচ্ছে স্টেট গভর্নমেন্ট ছিল, এমএলএ এমপি ছিল, এমএলএ ছিল, আগে এগুলোই ছিল। তো এর জন্য কি হয়েছিল, এর জন্য যে বাকি যে লোয়ার যে জায়গাগুলো ছিল, অর্থাৎ নিচু যে জায়গাগুলো যেগুলো হচ্ছে, অর্থাৎ দেখো যে সব থেকে যে ছোট অঞ্চলগুলো ছিল, সেই ছোট অঞ্চলকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। তার জন্য কি হতো, তার জন্য সেগুলো যে, অর্থাৎ সেই জায়গাগুলো যে ডিমান্ড চাহিদা, সেগুলো জায়গায় কি কি করা উচিত, তাদের হচ্ছে কি করলে ভালো হবে সেগুলো দেখাশোনার দায়িত্ব কিন্তু ছিল না কেউ, দায়িত্বে কেউ ছিল না। এর জন্য কি করা হয়, এর জন্য সেখানে পঞ্চায়েত আর হচ্ছে কি, পঞ্চায়েত আর হচ্ছে পৌরসভা, এগুলোকে হচ্ছে পঞ্চায়েতি শাসন ব্যবস্থা, পৌরসভা, এগুলোকে কি করা হয়, লাগু করা হয়। তো আগে যে শাসন ব্যবস্থাগুলো যতটা ডিসেন্ট্রালাইজ ছিল, সেগুলো এরপর আরো বেশি ডিসেন্ট্রালাইজড হয়ে যায়। দেখো শাসন ব্যবস্থা হচ্ছে এমন, অর্থাৎ যার কাছে যত বেশি ক্ষমতা থাকবে সে তত বড়লোক, অর্থাৎ সে নিজেকে তত বেশি মহান ভাববে। কিন্তু সেই শাসনটা যদি তাকে কমিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সে, অর্থাৎ যেরকম একজন পঞ্চায়েত রয়েছে তার সঙ্গে সাধারণ মানুষ যেরকম করে কথা বলতে পারে, কিন্তু তার উপরে যে রয়েছে প্রধান, তার সঙ্গে সেরকম করে কথা বলতে পারে না। আবার প্রধানের সঙ্গেও যেরকম করে কথা বলতে পারে, তার থেকে বড় যেরকম হচ্ছে বিধায়ক রয়েছে, বিধায়কের সাথে মানুষ সেরকম করে মেলামেশা করতে পারে না। তার উপরে রয়েছে সাংসদ, তার সঙ্গেও তো পারে না। অর্থাৎ এক কথা হচ্ছে, মানুষের ক্ষমতাটা যখন কম থাকবে, সাধারণ মানুষ তার সঙ্গে তত মেলামেশা করতে পারবে, অর্থাৎ তত তার দাবিটা জানাতে পারবে। কিন্তু শাসন ব্যবস্থা, অর্থাৎ ক্ষমতা যদি বেশি হয়ে যায় মানুষের, তাহলে তার ধারের কাছেও যাওয়া যায় না। তো তার জন্য হচ্ছে ক্ষমতাগুলো আগের থেকে বেশি ডিসেন্ট্রালাইজড করা হয়েছে। তার জন্য হচ্ছে কি, তার জন্য
অনেক ভালো হয়েছে। তো ঠিক আছে, এগুলো হচ্ছে পার্ট, অর্থাৎ আমরা হচ্ছে শিডিউল সম্পর্কে আলোচনা করলাম। পরের দিন ভারতীয় সংবিধানের যে পার্ট রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্রত্যেকেই লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হবে।